শফিউদ্দিন আহমেদ সংগ্রহশালা, প্রিন্ট মেকিং স্টুডিও ও গ্যালারির শুভ উদ্বোধন অনুষ্ঠানে সবাইকে বৈকালিক শুভেচ্ছা। পশ্চিমেতে সোনায় সোনাময়, এত সোনা কে লিখেছে কোথা, তারই মাঝে মলিন মেয়েটি কে যেন আঁকিয়া রেখেছে। আমরা উপস্থিত হয়েছি শিল্পগুরু শফিউদ্দিন আহমেদ সংগ্রহশালা ও প্রিন্ট মেকিং স্টুডিও ও গ্যালারির শুভ উদ্বোধন অনুষ্ঠানে। এখন স্বাগত ভাষণ রাখবেন আমাদের প্রিয় মুখ নাহিদা শারমিন, নির্বাহী পরিচালক শফিউদ্দিন শিল্পশালা। শিল্পগুরু শফিউদ্দিন আহমেদের স্মৃতি রক্ষার্থে শফিউদ্দিন শিল্পালয় নামকরণে যে প্রতিষ্ঠান আজ উদ্বোধন হতে চলেছে তা আমাদের জন্য নিঃসন্দেহে একটি আনন্দের বিষয় এবং আমি মনে করি বিশাল একটি দায়িত্বেরও বিষয়। তা যেন আমরা সুচারুভাবে চালিয়ে নিতে পারি সেই বিষয়ে সবার সহযোগিতা আমাদের একান্ত কাম্য। শফিউদ্দিন শিল্পালয় এটা 3টা ভাগে আমরা তৈরি করেছি। একটি ভাগে আছে শিল্পগুরু শফিউদ্দিন আহমেদের সংগ্রহশালা, একটা অংশ আছে প্রিন্ট মেকিং স্টুডিও, আরেকটা অংশ হচ্ছে গ্যালারি। সেই গ্যালারিটা ফাইন আর্টস এবং ফ্যাশন দুটো নিয়েই। বড় বড় যে শিল্পী আমাদের মাস্টাররা আছেন ওনাদের কোনো কাজ আমরা একসাথে দেখতে পাই না, সেরকম একটা জাদুঘর আমাদের দরকার, আর্ট মিউজিয়াম আমাদের খুবই প্রয়োজন। তো এটা আমাদের ব্যক্তিগত উদ্যোগে করা, ব্যক্তিগত উদ্যোগে এই জন্য করতে হয়েছে যেহেতু আমাদের জাতীয় জাদুঘর নেই, আর্ট মিউজিয়াম নেই। তো এটা আমার শ্বশুরের একটা স্বপ্ন ছিল, তা আমরা সেই আশায় আছি সেরকম যদি আমাদের অদূর ভবিষ্যতে হয় সেই দায়িত্বটা আমরা পালন করতে চাই। আমরা রাষ্ট্রীয়ভাবে একটা আর্ট মিউজিয়াম চাই এবং তাতে আমাদের সমস্ত আমাদের যে শিল্পগুরু শফিউদ্দিন আহমেদের সমস্ত কাজ এবং এখানে কাজ না তার ব্যবহারের সমস্ত জিনিস আছে সবই আমরা হস্তান্তর করতে চাই। যারা শিল্পানুরাগী, যারা স্যারের ছবি সবসময় একসাথে দুটো ছবি দেখার সৌভাগ্য হয়নি আমাদের, কিন্তু এখন শতাধিক ছবি স্যারের এখানে অন্তত আমরা আসবো, দেখতে পারবো। বাংলাদেশের একটা অসাধারণ কাজ নেশাদা করেছেন, সেটা হচ্ছে লোকশিল্প। এই সরাচিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার পিছনে নেশাদার একটা বিশাল ভূমিকা আছে। কারণ উনি যদি এইটার পিছনে এইভাবে সময় না দিতেন, না লিখতেন, গবেষণার জন্য যদি পুরো দেশব্যাপী না ঘুরতেন, এটা হয়তো সবাই জানে না, তাহলে হয়তো আজকে লোকশিল্পের এই জায়গাটা অনেক নিচেই থাকতো, এতটা উপরে উঠতো না। আর যেহেতু আমাদের ন্যাশনাল আর্ট গ্যালারিটা হবে হচ্ছে করে আলটিমেটলি এখন পর্যন্ত হয়নি, তাই আমার মনে হলো যে আসলে এটা একেবারে ব্যক্তিগত উদ্যোগেই আমার করা উচিত, এটা আমার নৈতিক দায়িত্ব, আমি সেই কাজটাই করেছি। ফিউচারে যদি ন্যাশনাল আর্ট মিউজিয়াম, শুধু আর্ট মিউজিয়াম হলে হবে না, কেন যে 4টা দেওয়াল দিলাম, 2টা দরজা, 3টা জানলা দিয়ে দিলাম, তাতে কোনোদিন ছবি টিকানো সম্ভব না। বিশেষ করে যেহেতু আমাকে বাবা দায়িত্ব দিয়ে গেছিলেন, সুতরাং আমি এটা দেখাশোনা করবো, অন্য কেউ না। আমি হয়তো তার সঙ্গে নেশাদা যেমন অলরেডি মিউজিয়ামের সঙ্গে বোধহয় একটা চুক্তিতে এসছেন যে ওই রেজিস্ট্রেশনের ব্যাপারে, এখন এটার একাডেমির একটা উদ্যোগ নেওয়া উচিত যাতে প্রত্যেকের কাজের এই রিজার্ভেশনের একটা করে দেওয়া হয়। শিক্ষকতার শুরু শফিউদ্দিন স্যারের বিভাগে, প্রিন্ট মেকিং বিভাগে। শুধু শফিউদ্দিন স্যার ছিলেন না, কিবরিয়া স্যারও ছিলেন। অথবা এই দুজনের সাথে আমার কিন্তু শিক্ষকতা জীবনের শুরু, শিক্ষকতা কীভাবে করতে হবে সেগুলো জানা, এবং নিঃসন্দেহে এনাদের কাছ থেকে আমি যথেষ্ট পেয়েছি। শফিউদ্দিন স্যার, আমার যে অভিজ্ঞতা, শফিউদ্দিন স্যার কিন্তু আমার শুধু মেন না, আমার শিক্ষকের শিক্ষক এরকম ছিলেন, কিন্তু কোনো সময় বুঝতে দিতেন না যে আমি এরকম এত দুনিয়ার একজন শিক্ষক। তো শফিউদ্দিন স্যারের কাছে আমার শিক্ষকতা উপরে অনেক কিছু শেখা কিবরিয়া স্যার এবং শফিউদ্দিন স্যারের হাত। শফিউদ্দিন কাকা দেখতাম সবসময় একটু সিরিয়াস টাইপ। আর্ট কলেজে গেলে সব শিক্ষকের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল, যে শফিউদ্দিন কাকাতে দেখলে একটু দূরে দূরে থাকতাম, মানে ভয় লাগতো কিনা জানি না, একটু দূরে থাকতাম। কিন্তু উনি খুব পাঞ্চুয়াল ছিল, যেটা বললো আলভি ভাই, বাবাও বলতেন খুব উনি ডেডিকেটেড তার কাজের ব্যাপারে।
আমার মনে হয় যে শফিউদ্দিন স্যারের নিজের কাজই শুধু নয়, ওনার সংগ্রহে আরও অনেক শিল্পীর কাজও আমরা দেখেছি এবং সেগুলো সেই ছাত্র অবস্থা থেকেই তিনি সংগ্রহ করে রেখেছেন। ছবি, বই, বহু কিছু, এমনকি ভালো আর্ট মেটেরিয়াল, সেগুলো যদি খুব রেয়ার হতো উনি ব্যবহার করতেন না, রেখে দিতেন। এরকম বহু কিছু, তার রেকর্ডের একটা বিরাট কালেকশন ছিল, সেটা তো সবাই আপনারা জানেন যারা, যে কীভাবে তিনি কীরকম সঙ্গীত পিপাসু মানুষও ছিলেন। তো খুব শৌখিন মানুষ ছিলেন এবং তার এই সব কিছু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এরকম একটা ঝুঁকির মধ্যে আমাদের বহু কর্ম নষ্ট হচ্ছে। আমাদের খোকন যে উদ্যোগটা নিল এবং সেটা থেকে অনুপ্রাণিত হয়েছেন মিতু ভাই, আমি বলবো যে এর সুফল ইতিমধ্যে আমরা পেতে শুরু করেছি, ভবিষ্যতে আরও পাবো। সবাই স্যার বলতো, আমিও স্যার বলবো, কিন্তু আমি তো কোনোদিনই তার ছাত্র ছিলাম না। তো দুজন মানুষকে আমরা স্যার বলেছি, সেটা হলো আবেদিন স্যার, শফিউদ্দিন স্যার। এটা কেন যে মনের মধ্যে অজান্তে তারা আমাদের স্যার হয়ে গেলেন কীভাবে, সেটার ব্যাখ্যা আমি দিতে পারবো না, কিন্তু তারা স্যার হয়ে গেলেন আমাদের কাছে। বাকিদের ভাই ডাকি, যেমন নিসারের আব্বা ছিলেন ইমদাদ ভাই, বা এমনকি কামরুল ভাইকেও কখনো স্যার বলিনি, কামরুল ভাই বলেছি, কিবরিয়া ভাই বলেছি, এখন তো নবী ভাই আছেন, কায়ুম ভাই ছিলেন, এরকম জাহাঙ্গীর ভাই ছিলেন, সবাইকে ভাই বলতাম, কিন্তু এই দুইজন মানুষকে কেন জানি স্যার বলেছি। তো এটা হয়তো আমাদের মনের অজান্তে একটা জিনিস আমরা হয়তো বিশ্বাস করেছিলাম যে এই দেশে আজকে ছবি আঁকার যারা জন্ম দিলেন তাদের মধ্যে সম্ভবত এই দুইজন অগ্রগণ্য। আরও নিশ্চয়ই অনেকে আছেন, কিন্তু আমার কাছে মনে হয় যে এই দুইজন অগ্রগণ্য মানুষ, তাদের কারণেই তারা আমাদের সবার কাছে স্যার হিসেবে পরিচিত হয়েছে। তারা দুজনে মিলে যে কাজটি করলেন, এটি আমাদের জন্য আসলে খুব আনন্দের একটা ব্যাপার হলো যে অন্তত আর কিছু না হোক কেউ যদি আসেন বলতে পারবো যে চলো ওখানে একটা পার্মানেন্ট এক্সিবিশন আছে, আমরা গিয়ে সব দেখে আসি। এরকম একটা সুযোগ তো আমাদের সামনে তৈরি হলো এবং একটা দৃষ্টান্তও তৈরি হলো। আশা করি এই দৃষ্টান্ত থেকে আরও অনেকেই অনুপ্রাণিত হবেন এবং এটি খুব প্রয়োজন। এটি না হলে তো আমাদের এই শিল্পকর্মের সমস্ত ইতিহাসগুলো হারিয়ে যাবে। শিল্পকর্মের একজন মানুষের কাজ দেখতে পাবো, যাকে নিয়ে আমরা আন্তর্জাতিকভাবে গর্ব করতে পারি। তো আমি এই কথা বলি এই গ্যালারির শুভ উদ্বোধন ঘোষণা করছি। যাদেরকে আমরা প্রতিকৃত শিল্পী বলি, জয়নুল আবেদিন, কামরুল হাসান এবং শফিউদ্দিন আহমেদ, এদেরকে বিশ্বসভায় উপস্থাপন করার মতো তাদের প্রতিভা, কিন্তু আমাদের দন্য যে আমরা তাদেরকে বিশ্বসভায় উপস্থাপন করতে ব্যর্থ হই। তো আমি শারমিনকে অনুরোধ করব যে যেন এই প্রদর্শনশালাটি বাংলাদেশের শিল্পীদের সামনে বা দর্শকদের সামনে এটি শফিউদ্দিন শিল্পালয়, শফিউদ্দিনের যে সিরিয়াসনেস সেইটার সঙ্গে যুক্ত করে যেন এই প্রদর্শনশালাটি পরিচালিত হয় আর কি। মন সহজে কি সই হবা, চিরদিন ইচ্ছা মনে আলে ডাঙায় ঘাস খাবা তুমি, আলে ডাঙায় ঘাস খাবা, ডাবার পর মুকুর পলে, ডাবার পর মুকুর পলে, সেই দিনে ঘটের বাবা তুমি, সেই দিনে ঘটের বাবা
সহজে কি সই হবা সুখের আশ থাকলে মনে দুঃখের ঘোর নিদানে তুমি অবশ্যই মাথায় নিবা তুমি অবশ্যই মাথায় নিবা সুখের আশ থাকলে মনে দুঃখের ঘোর নিদানে তুমি অবশ্যই মাথায় নিবা তুমি অবশ্যই মাথায় নিবা সুখ চেয়ে এসো আসতে ভালো সুখ চেয়ে এসো আসতে ভালো শেষকালেতে পস্তাবা তুমি শেষকালেতে পস্তাবা মন সহজে কি সই হবা মন সহজে কি সই হবা ইল্লতে স্বভাব হলে পানিতে যায় রে ধুলে হাজলতি কিসে ডুবা তুমি হাজলতি কিসে ডুবা ইল্লতে স্বভাব হলে পানিতে যায় রে ধুলে হাজলতি কিসে ডুবা তুমি হাজলতি কিসে ডুবা লালন বলে হিসাব কালে লালন বলে হিসাব কালে সকল ফিকির হারাবা তুমি সকল ফিকির হারাবা মন সহজে কি সই হবা চিরদিন ইচ্ছা মনে চিরদিন ইচ্ছা মনে আলডাঙায় ঘাস খাবা তুমি আলডাঙায় ঘাস খাবা মন সহজে কি সই হবা ডবর পর মুগুর পলে ডবর পর মুগুর পলে সেই দিনে গাটের পাবা তুমি সেই দিনে গাটের পাবা মন সহজে কি সই হবা মন সহজে কি সই হবা মন সহজে কি সই হবা
চমকে ওঠে শুনিলে প্রাণ চমকে ওঠে দেখতে যেমন ভুজঙ্গনা যেখানে